সোনালি ডানার ঝিল এই ভিজে মেঘ দুপুরে তুমি কেঁদো না গো আর উড়ে উড়ে ধান সিঁড়ি নদীটির পাশে। এই কবিতাটা ভাস্কর আমাকে শুনিয়েছিল ফুলসজ্জার রাত্রে। তখন আমার হাতে ছিল তার হাত, হৃদয়ে ছিল হৃদয়ের কাছাকাছি। সঙ্গীতা, আরে দূর আমি কি ভাবছি এত দূরে গিয়ে এসো কেন আমি পিছনের কথা মনে করছি। সঙ্গীতা, সঙ্গীতা, তোমার অতীত জীবন ভুলিয়ে দিতে আমি একটা কবিতা লিখেছি, শুনবে সেই কবিতাটা? সোনালি ডানার চিল ফিল ঢিল মেরে উড়িয়ে দিয়ে তুমি তোমার আধুনিক কবিতা আমাকে শোনাও। আধুনিক কবিতা? কামনা বাসনার কবিতা, জীবন যৌবনের কবিতা। বোগেনভেলিয়া গাছের নিচে দাঁড়িয়ে ছিল ওরা দুজনে, শাড়ি খসা মাদলাসা মেয়েটি আর চোখে চেয়েছিল ছেলেটির দিকে। এমন সময় বর্ষা এলো, দুজন দুজনার উপর ভরসা হারালো। ছেলেটি হয়ে গেল মেঘ, মেয়েটি হয়ে গেল মাটি, বিদ্যুতের ছেলে ককশাত, মেয়েটির শরীরে শুধুই বজ্রপাত। চলো সাগর পার্কে বেড়াতে, ভালো লাগছে না, বাড়ি চলো, মদ খেতে হবে। আরে গিয়ে মদ খেলে তুমি যে মাতাল হয়ে যাবে। মাতাল হব সাগর, মাতাল হব। সেই ইডিয়েট ভাস্করটা যে সঙ্গীতার জীবনের সুর তাল সব কেটে দিয়েছে। ননসেন্স ভাস্করটা। আবার তুমি সেই ভাস্কর ব্যানার্জির নাম? দাগ কেটে বসে আছে যে এই বুকে, সেই দাগটাকে মুছে ফেলতে সময় লাগবে না? সময় কি হলো? কথা বলো। ছোট ছোট কথা সুর দে, যে গানের মালা আমি গাঁথলাম, সে গানে গীতিমালা ও গো তোমার গলায় আমি পরিয়ে দিলাম। ছোট ছোট কথা সুর দিয়ে, যে গানের মালা আমি গাঁথলাম, সেই গানে গীতিমালা ও গো তোমার গলায় আমি পরিয়ে দিলাম। ছোট ছোট কথা সুর দিয়ে। ছোট ছোট কথা
ডাক্তার সার্টিফিকেট ছুঁড়ে ফেলে দিয়ে আমি এই অন্ধকার পথে নামতে চাই। কি বললেন? কি বললেন? আপনি সমাজ বিরোধী হবেন? হ্যাঁ, আমি সমাজ বিরোধী হব। কেন সমাজ বিরোধী হবে না? মাস্টাররা ঠিক মতো ছাত্র পড়ায় না, ডাক্তাররা 1 ঘন্টায় 50টা রোগী দেখে, যে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টররা কনস্ট্রাকশন করে প্রমোটাররা বাড়ি বানায়, তা হুড়মুড় করে ভেঙে যায়। বাবুজি, সরকারি কর্মচারীরা অফিসে গিয়ে মহিলা কর্মীদের সঙ্গে ফষ্টি নষ্টি করে সময় কাটায়, অফিসে কাজ করে না, পুলিশে ঘুষ খায়, মন্ত্রীদের কাছে লোক বেআইনি জমি বিক্রি করে, লাল বাজারের নাকের ডগায় দিন দুপুরে বোমা বাস্ট করে অনেক মানুষ মারা যায়, ভিডিওরা ঘুমায়, এক্সট্রা সরকারি তেল পুড়িয়ে পিকনিক করতে যায়। বলো, কারা সমাজ বিরোধী নয়? উত্তর দাও। স্বপন বাবু, হাসপাতালে ওষুধ নেই, ডাক্তার নেই, একটা বেডেতে 3টি রোগী, 3 বছর আগে পোস্ট করা চিঠি 3 বছর পরে গিয়ে পৌঁছায়, সমাজের বুকে চেপে আছে প্রতার অন্ধকার, ছাত্ররা ইউনিয়ন করে কিন্তু সমাজে কাজ করে না। বলো, কারা সমাজ বিরোধী নয়? স্বপন বাবু, তাই আমি ঠিক করেছি, এই সমাজ বিরোধী সমাজ ব্যবস্থায় বাঁচতে হলে আমাকে সমাজ বিরোধী হতে হবে। নেই নেই বাবুজি, নেই। এই রাস্তা বহুত খতরনাক আছে। খারাপ পথ চলে আমি ভালো থাকতে চাই ড্যাম্পি। বাবুজি, ভালো পথে যে আমি আর দুঃখ পেতে চাই না ড্যাম্পি, দুঃখ পেতে চাই না। বাবুজি, ঠিক है বাবুজি, ঠিক है। তাহলে চলিয়ে আমার সাথ। কোথায়? আমি যেখানে কাম করে। মুখার্জি সাহেবের বাড়ি? হ্যাঁ বাবুজি, চলিয়ে। চলে। আজ আমি যে পথে অপরের সংসার ভাবতে গেলে নিজের যে অবস্থা, তারই চলন্ত। দাদু, আরে জোরে জোরে বলো। ও আগে আগে দুটো ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আজ 2 দিন হলো আমি কিছু খেতে পারিনি। আমার একটা ছেলে ছিল, সে অল্প বয়সে মারা গেছে। আমার 2টো নাতি ছিল, একজন আমাকে ছেড়ে চলে গেছে, আর একটা পাগল নাতি, সেও কোথায় নিরুদ্দেশে গেছে। এখন এই অল্প বয়সে এই নাদু বউকে নিয়ে আমি যে বড় বিপদে পড়েছি। আমাকে 2টো ভিক্ষা দাও। এই অন্ধকে 2টো ভিক্ষা দাও বাবু, এই অন্ধকে 2টা ভিক্ষা দাও। দাদু, দাদু তুমি এখানে বসো, আমি আমি ওই ভদ্রলোকের কাছ থেকে কিছু সাহায্য চেয়ে আসি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার দাদা শ্বশুর অন্ধ হয়ে গেছে, আমার স্বামী দেওর থেকে নেই, যদি দয়া করে আমাকে একটু সাহায্য করে। এই কানা বুড়োটা বলছে চোখ নেই ঠাকুর। বলো বলো, তোমাকে কি সাহায্য করতে হবে? যে কোনো একটা চাকরি আমাকে দিন না বাবা। চাকরি? হ্যাঁ হ্যাঁ। কিন্তু কোনো কিন্তু করবেন না, কোনো কিন্তু করবেন না। দয়া করে আপনি আমার একটা চাকরির ব্যবস্থা করে দিলেই আমার স্বামীকে আমি কুপথ থেকে ফিরিয়ে আনতে পারবো, আমি এই দাদুর চিকিৎসা করাতে পারবো, আর আগুনে পড়ে যাওয়া সংসারটাকে আমি আমার সুখে পড়িয়ে দিতে পারবো। দয়া করে আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দিন। ঠিক আছে ঠিক আছে, চাকরি তুমি পাবে, তবে তোমাকে যে চাকরিটা দেব তা তুমি অনায়াসেই করতে পারবে। এই নাও তার অ্যাডভান্স। ও আচ্ছা, চাকরিটা কিসে? চাকরিটা হলো কান্নার চাকরি। কান্না? হ্যাঁ, তোমাকে কিছু করতে হবে না, সারাদিন তুমি কাঁদবে। তোমার ওই কান্নার ক্যাসেট আমরা রেকর্ড করে বাজারে ছাড়বো। এখনকার দিনে বড় বড় ফ্যামিলিতে বাবা মা মরে গেলে তো কেউ কাঁদে না, তাই মৃত্যুর দিন অথবা শ্রাদ্ধর দিন তোমার সেই কান্নার ক্যাসেট বাজবে। এই নাও আমার কার্ড, এই ঠিকানায়
তুমি পৌঁছে যেও। টাটা। দাদু 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 আমি চাকরি পেয়েছি দাদু। কিসের চাকরি রে, কিসের চাকরি? কান্না রেকর্ড করার চাকরি। জামাইবাবু লিখছেন, এমনি করে চাকরির লোভ দেখিয়ে ওইসব অ্যাডভান্স দিয়ে যৌবনটাকে টুকরো টুকরো খেয়ে মেয়েগুলোকে চালান করে দেয় বড় মাপের বড় সমাজ বিরোধীরা। ভাস্কর নতুন উপন্যাসে আরো কিছু লিখেছেন। এরপরে লিখেছেন এক অবিস্মরণীয় ঘটনা, স্বামী আগে না সিঁদুর আগে, এই তর্কের লড়াই। ওই পথে আসবে সিঁদুর পক্ষের এক মহিলা, অন্য পথে আসছে আর এক মহিলা যে এখন একটু একটু স্বামীর পক্ষে। না না না, আমার পক্ষে সাগরের প্রস্তাব মেনে নেওয়া কিছুতেই সম্ভব নয়। আমি তাকে বলে দিয়েছি তোমাকে আমার ভালো লাগে ঠিকই, কিন্তু ভালোবাসতে পারিনি পারিনি পারিনি। আপনি কি পারেননি দিদি? ভালোবাসতে? আর আপনি কি পারেননি? ভালোবাসা ভুল। ও, আমাদের দুজনের ভালোবাসা নিয়ে সমস্যা নাকি বলুন? কিন্তু আপনার তো এখনো বিয়ে হয়নি, আপনারা এত ভালোবাসতে ভয় কেন? আমি বিবাহিতা। বিবাহিতা? হ্যাঁ, তুমিও তো বিবাহিতা। হাতে শাঁখা নোয়া, সেটি ভর্তি সিঁদুর। আচ্ছা, একটা কথা বলবো? বিবাহিতা হয়েও আপনি সিঁদুর পরেননি কেন? তুমি অন্য কথা বলো। আচ্ছা, আপনি কোথায় গিয়েছিলেন? আমি আমার অসুস্থ শাশুড়ি মার জন্য মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। শাঁখা নোয়া, সিঁদুর, যত সমস্ত কুসংস্কার। ও দিদি শুনুন না, বসি একটু। আচ্ছা, বসে কি হবে? তুমি তোমার এন্ট্রি। মেয়েদের জীবনে স্বামী আগে না সিঁদুর আগে? হ্যাঁ, আমার হিসাবে স্বামী আগে। না না, সিঁদুর আগে। স্বামী আগে? সিঁদুর। স্বামী? সিঁদুর। কোয়াইট ইম্পসিবল, আমি বলছি স্বামী। বাবা এত রেগে যাচ্ছেন কেন? চলুন চলুন আমরা বসি। বসে কি হবে? তুমি তোমার এন্ট্রি। বাবা বড় দিদি হয়ে ছোট বোনকে আন্টি বলে দিলেন তো? আরে বাহ, তুমি তো বেশ সুন্দর সুন্দর কথা বলতে জানো। তোমার নাম কি? আমার নাম সঙ্গীতা। সঙ্গীতা? আরে এ তো আরো আশ্চর্য। কি আশ্চর্য? আমার নাম হচ্ছে সঙ্গীতা। ও দিদি। বোন। আচ্ছা এবার বলো তো বোন, তোমার বরের নামটা কি? আমার বরের নাম শাশুড়ি মা বলে দিয়েছেন, খবরদার বৌমা ভুলেও স্বামীর নাম মুখে আনবে না। অবশ্য শাস্ত্রে বলেছে স্বামীর নাম করলে মেয়েরা নাকি দুধে ভাতে খায়, তাই বানান করে আমি আমার স্বামীর নাম বলছি। কেমন? আমার স্বামীর নাম ভয়াকার দন্তি শয় কয়ে র। আরে এ তো আরেক আশ্চর্য। কি আশ্চর্য? আমার না স্বামীর নামও ভাস্কর। ও দিদি। আচ্ছা দিদি, আমাদের দুই বোনের নাম যখন এক, আমাদের দুজনের স্বামীর নাম যখন এক, তখন আমাদের চরিত্রটা এক হবে না কেন? দিদি, আমার এই পুজোর থালায় আছে মা কালীর প্রসাদী সিঁদুর। এই সিঁদুর আমি তোমার সিঁথিতে পরি না। না কেন দিদি? এ অস্ত্রী হয়ে তুমি কি স্বামীর মঙ্গল চাও না? অন্য কথা বলো। বেশ, অন্য কথা অন্যদিন হবে, আমি বরং চলি। এত তারা কিসে? বাড়ি আমার সংসারে কত কাজ। আমার শাশুড়ি মা আমার আশা পথ চেয়ে বসে আছেন। আমার স্বামী সব কাজ ফেলে ভাবছে আমি কখন বাড়ি ফিরবো। তাছাড়া আছে লক্ষ্মী পুজো, বাড়ি গিয়ে আমাকে লক্ষ্মী পুজোর আলপনা দিতে হবে। আলপনা? এমনি আলপনা দেওয়ার ইচ্ছে আমারও তো ছিল। মা ছেলেবেলায় আমাকে শুনিয়েছিল মেয়েদের ব্রত কথা। আমারও তো স্বামী আমার পথের দিকে তাকিয়ে বসে থাকতো। আমার দেওর ছিল, শাশুড়ি ছিল, কিন্তু একটা কাল বৈশাখে প্রচন্ড দমকা ঝড়ে আমার সব স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল। দিদি, দিদি তুমি কাঁদছো? হ্যাঁ, আমি কাঁদছি। কাঁদতে যাবো কেন? কাঁদতে যাবো কোন দুঃখে? আমাদের বাড়িতে সুখ ছাড়া কান্নার কোনো জায়গা নেই। আমাদের বাড়িতে চারিদিকে শুধু সুখ সুখ আর সুখ। এইবার তোমার সঙ্গে আমার দেখা হলে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাব। বেশ, তোমাকেও আমাদের শ্বশুর বাড়িতে যেতে হবে দিদি। সেখানে গিয়ে আমি তোমাকে আমার স্বামীর সঙ্গে আলাপ করিয়ে দেব। কি দিদি, যাবে তো? যাবো যাবো যাবো। কি সুন্দর
স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় কি বন্ধনে জড়ালে গো বন্ধু। সাবধানে যাবে দিদিমণি, সাবধানে যাবে। ভগবান তোমার মঙ্গল করুক। হাত নেড়ে সঙ্গীতাকে শুভেচ্ছা জানাচ্ছিলে কেন? অনেক দিন পর দিদিমণির সুমতি হয়েছে বলে। বরন্দা, তুমি কি খবর রাখো? আজ পারে গিয়েও দিদিমণি মদ খায়নি, আরে খাইনি, বাড়িতে খাবে। ক্যাবারে ডান্স দেখেনি। এই মুখার্জি ম্যানশনে আমি তাকে দিয়ে ক্যাবারে ডান্স করাবো। না, আর তা পারবে না। কারণ কারণ দিদিমণি সাগর রায়কে জানিয়ে দিয়েছে ভালো লাগা আর ভালোবাসা এক কথা নয়। এবং অনেক দিন পর দিদিমণি কাঁদতে শিখেছে। না, সঙ্গীতাকে কাঁদতে দেওয়া হবে না। এই মুখার্জি ম্যানশনে কাঁদবার জন্য অনেক সুন্দরী মেয়েকে চাকরি দেওয়া হয়েছে। তাই সঙ্গীতাকে শুধু চিরকুমারী সেজে মদ খেয়ে নাচতে হবে আর গাইতে হবে। তাহলে আমার কথা শোনো, আমি বেঁচে থাকতে এ বাড়িতে দিদিমণিকে মদ খেতেও দেবো না আর নাচতেও দেবো না। কি বলতে চাও তুমি? আমি জানতে চাই কেন কেন তুমি দিদিমণির জীবনটাকে নষ্ট করে দিচ্ছ? বলেন না। বিবাহিতা হওয়া সত্ত্বেও কেন তুমি তোমার বোনকে সিঁদুর করতে দিলে না? বলেন না। শাখা নোয়া শাড়ি পরে কেন তুমি দিদিমণিকে হতে দিলে না তার স্বামীর ভালোবাসার গৃহবধূ? কেন দিলাম না শুনতে চাও? তাহলে শোনো। শোনো, বলো। মৌচাক থেকে মধু গেলে দিলে সেই চাকে আর থাকে কি? কিছুই থাকে না। তেমনি মেয়েরা বধূ হয়ে স্বামীর ঘর করলে সেই দিকের জীবনে কোনো উত্তাপ থাকে না। উত্তাপ ছি 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 ছি, নিজের আখের কথা থেকে তুমি দিদিমণির জীবনটাকে নষ্ট করে দিচ্ছ। কাজটাকে তো তুমি ভালো করে বলেন না। পৃথিবীর কোনো দাদা নিজের সুখের জন্য মায়ের পেটের বনে এত বড় সর্বনাশ করতে পারে বলে আমার মনে হয় না। তাই যদি করে থাকো তাহলে জানবো তুমি দিদিমণির নিজের দাদা নও। কি বললে? তোমার মতো দাদাকে দেখে পৃথিবীর সব বোনেরা আতঙ্কে চমকে উঠবে। পৃথিবীর কোনো বোন দাদাকে দাদা বলে আর বিশ্বাস করবে না। তোমার মতো ভাইয়ের কপালে ফোঁটা না দিয়ে জমের কপালে ফোঁটা দিয়ে বলবে জমের কপালে দিলাম ফোঁটা আর ভাইয়ের কপালে মারলাম ছোটা। বলেন না। মারলাম ছোটা। বলেন না। মারলাম ছোটা। হারা তোদের চাকরটার কোনোটা আমি হাত দিয়ে হাত হ্যাঁ মনে পড়েছে। কয়েকদিন আগে আমি ড্যাম্পিকে ভাস্করের হাতটা কেটে আনতে বলেছিলাম, কিন্তু এখনো সে কেটে আনতে পারেনি। ড্যাম্পি ড্যাম্পি एमपी हाजिर साहब हुक्म कीजिए। হাতটা কই? হাতটা ये माने हाथটা ভাস্কর ব্যানার্জি কাটা হাতটা সে হাতটা এখনো কাটা হয়নি স্যার। কেন কাটা হয়নি? সেটি ভাস্করের এখনো হাত? গোটা আছে। না, ভাস্কর ব্যানার্জি লিখবে না, সে ভিক্ষে করবে। সাহেব, বামন অবতার বলিরাজের কাছে ভিক্ষা মাঙ্গিয়েছিলেন और सही भिक्कर दक्षिणा देने नहीं। बोली राजा का क्या हाल हुआ था आपको याद है? কি অবস্থা হয়েছিল বলি রাজা? ও ভিখারি বামন অবতার बोली राजेर कांधे पा दिए पाताल में प्रवेश करिए दिएছিল। কি এত সাহস তোর? কেন তুই আমার হুকুম পালন করিস নি? এ টেম্পি আসছে
আপনার কোনো হুকুম পালন করবে না সব। আমি কি ভুল শুনলাম? একদম নেই সব, আপনি সঠিক শুনিয়েছেন। ঠিক শুনেছি মানে? আজকে আমি আপনার নকরি ছড়িয়ে দিলাম। সাহাব, এইসব লাঠি যদি আপনি আমাকে কুস্তি পেহলে মারতেন সাহাব, আমার বহুত উপকার হতো সাহাব, আমার বহুত উপকার হতো। তোকে আমি গুলি করে মারবো। সাহাব, গোলি হাবিবি চালাতে চারে, হাবিবি পারে আপনার চার নামের জিন্দগিকে একদম খতম করিয়ে দিতে। लेकिन एक काम हमें করবে না, क्योंकि इतना रोज আমি আপনার নেমো খেয়েছি, তাই আমি আপনাকে কিছু বলবে না। হাবিবি পারে আপনার এই জাহান্নামের জিন্দগিকেও একদম খতম করিয়ে দিতে। তাই আজ से আমি আপনার নকরি ছড়িয়ে দিয়ে আমার এই রিভলভার আমি স্বপন বাবুর হাতে তুলে দিয়ে টেম্পি রিক্সা চালাতে চললাম। हाँ स्वपन बाबू, असली साहब तुम्हारे ऊपर वाला। अरे टेम्पी, ये टेम्पी सिर्फ रिक्शा होला, सिर्फ रिक्शा होला स्वपन बाबू, सिर्फ रिक्शा वाला। रिक्शा चाहिए बाबू, रुकिए रुकिए, आ रहा हूँ, रुकिए साहब, रुकिए। যে কাজ করতো তুমি সে কাজ করবে? করব। মানুষ খুন করতে পারবে? পারবো। একটা সুন্দরী বউ যাকে আমি চাই, অথচ সে আমার কাছে ধরা দিতে চাইছে না, তাকে তুমি আমার বশ করে দিতে পারবে তো? না পারার কি আছে স্যার? আমি শিক্ষিত চাকর, এসব কাজ আমার কাছে একেবারে চল একটা হাত কেটে আনতে পারবে? ও শিওর, কারণ আমার জীবনে এখন অনেক রাত। হাতে কা দাঁত, মরদ কা বাত। যাও পাশের ঘরে যাও, ঠিক সময়ে তোমার সঙ্গে হবে আমার মুলাকাত। তাহলে কি জানেন স্যার, আপনি আমাকে দিয়ে যা খুশি কাজ করে নিতে পারেন, কোনো কাজে আমার আপত্তি করব না, কারণ শিক্ষা আমার ভাগ্যের উপর করেছে বজ্রাঘাত। আজ থেকে আমার প্রতিজ্ঞা, শিক্ষা সত্যর আলোর উপর করব শুধু আমি আঘাত 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 সাগর, সাগর রায়। সঙ্গীতা তোমার সঙ্গে বারে গিয়ে মদ খায়নি? না স্যার, কাল গেছে তার ভালোবাসা রবিবার। কেবারে দেখেনি? কেবারে ওসব ব্যাপারে তার অরুচি হয়ে গেছে স্যার, অরুচি। তুমি শুনেছো কাল সঙ্গীতা কেঁদেছে? হ্যাঁ, আমার মনে হয় কাল থেকে সে আগের মতো জীবন বিনায় সুর বেঁধেছে স্যার। নো রে ভাত, আগের সুরটাকে বাঁধতে দেওয়া হবে না, সাধতে দেওয়া হবে না। আগের সুরের সরগম জোর করে তুমি তাকে মদ খাওয়াবে। খাবে না স্যার, খাবে না। কারণ আমি শুনেছি গতকাল মন্দিরে আসার পথে সঙ্গীতা নামে একটা মেয়ের সঙ্গে তার দেখা হয়েছিল স্যার। তাতে কি হয়েছে? মেয়েলি জীবনের মৌতাতে মিশে গেছে স্যার। মেয়েলি জীবনের মৌতাতে মিশে গেছে। তাই কাল থেকে সে আমার সাথে একটা কথা পর্যন্ত বলেনি। বলাবে, জোর করে কাছে টেনে নেবে। কারণ ভাস্করের এগেনস্টে ডিভোর্স শুট করে তোমার সঙ্গে আমি তার বিয়ে দেব। তার আগে একটা কাজ করো মিস্টার প্রকাশক, ওই সাগর রায়ের সঙ্গে সঙ্গীতার বিয়ে না দিয়ে তুমি নিজেই একটা বিয়ে করে ফেলো। সে তো করতেই হবে রে জানো। আমি আর একটা বিয়ে না করলে রান্নার চাকরি তোমার নাম করে পাশের ঘরে একটা মেয়েকে তুমি আটকে রেখেছো কেন? এই কেয়ারফুল সাগর রায়, তোমার অনেক অপরাধ আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। সে কি? আমি তো আপনার দিদির হবু বর। একটা চড় মেরে তোমার মুখটা
মুখটি আমি ভেঙে দেব জানোয়ার। সঙ্গীতা! দাদা, আজ ভাইফোঁটার দিন, স্নেহের দিন, মেয়েদের কাছে বোনেদের কাছে বড় পবিত্র দিন। আজকের এই শুভ দিনে আমি নিজের হাতে আমার 3 ভাইকে ফোঁটা দেব। তাই আজকের এই শুভ দিনে জানোয়ারটাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও, না হলে অনেকদিন আগে তুমি যেমন ভাস্কর ব্যানার্জিকে জুতো মারতে চেয়েছিলে, তেমনি সাগর আগে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে আমি বার করে দেব। পারবে না, পারবে না মেজদা, পারবে না। কেন? দানব সম্রাট মহিষাসুরের পাশে দাঁড়িয়ে আছে দানব সেনাপতি রক্তাসুর। তুই শুধু রক্তাসুর নয় রে জানোয়ার, তুই নেপোলিয়ন বোনাপার্টের বাপের সঙ্গে বিশ্বাসঘাতক প্রোটাস। সাগর, সঙ্গীতাকে মদ খাও। না না না, আর তুই এই চরিত্রহীনটাকে গলা না, আমি খাবো না, বের করে দে। আমি মদ খাবো না, আমি খাবো না। আজ মুখার্জি ম্যানশনের ভাইফোঁটার উৎসবের কি ঘটা ওরে নিশীথ, তুই দূর থেকে তোর দিদির হাতে চুয়া চন্দনের বদলে নিয়ে যা বিলিতি মদের ফোঁটা। আজ ভাইফোঁটা, যে দিনটার জন্য সব মেয়েরা তার ভাইদের পথ চেয়ে বসে থাকে, কিন্তু আমার তো কোনো বোন নেই। তাই ভাইফোঁটা নেওয়ার কি আনন্দ, কি অনুভূতি আমি কিছুই জানি না। মা বললো, অমর তোর বৌদি তোকে ফোঁটা দেবে, বড় বৌদি আমাকে ফোঁটা দেবে। সেই আনন্দে কাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। তাই সকাল সকাল স্নান করেছি, নতুন পাজামা পাঞ্জাবি পরেছি, আর এখনই বৌদি হয়তো এসে বলবে, বৌদি অমর এসো, আজ আমি তোমাকে ভাইফোঁটা দেব, বসো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়ল কাঁটা। বাহ বাহ বাহ, আজ বড় আনন্দের দিন। বৌমা, বৌমা তুমি এই খাবারের থালাটা অমরের সামনে দাও। বাবা, ভাইফোঁটায় এত খাবার? বৌদি, আমি খেতে পারবো না এত সব খাবার। আরে কোথায় যাচ্ছ? এত তারা কি শিশুনি? বাইরে বন্ধুরা বসে রয়েছে খাওয়ার জন্য। দেখছেন না? আমি ওরে হতভাগা, খাবারটা খেয়ে নে। থালাটা নিয়ে যাও অন্তত। দেখেছো দেখেছো, হতচ্ছাটা চলে গেল। আচ্ছা বৌমা, তোমার বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারে রহমান ডাক্তার কি বলে গেছে? না মানে মা, রহমান ডাক্তার বলেছে। কি হলো বৌমা, কথাটা শুরু করে তুমি শেষ করলে না কেন? না মানে তোমাদের দু মানুষের অনেক কথা মানে আমি বুঝতে পারি না বৌমা। এখনো পর্যন্ত প্রত্যেক রাত্রে আমি যে তোমাদের দু মানুষের ঝগড়া শুনতে পাই, অথচ সকালে উঠে তার চিহ্ন মাত্র থাকে না। জানি না বাবা, আজকালকার মেয়েদের রকম সকম বোঝা ভার। মা বাবা, যে বয়সে যা তা না করলে সংসার করার মানেটা কি? এবার বলো, দয়া করে বলো, রহমান ডাক্তার কি বলে গেছে? বাচ্চা কাচ্চা হবে না হবে না? না মানে মা, রহমান ডাক্তার বলেছে হবে হবে হবে। কবে? আমি মরে গেলে। মা গো, মা আপনি খুব দেরি রেগে গেছেন মা। ও মা, রহমান ডাক্তার বলেছে হবে, একটু দেরি করে হবে। ভালো, দেরি হলেও হবে। আজকালকার মেয়েদের রকম সকম বোঝা ভার। মা গো, আপনি এত রেগে গেছেন কেন? বৌমা, রাগটাই তো স্বাভাবিক বৌমা। তোমার বাচ্চা কাচ্চা হওয়ার ব্যাপারে নাই বাদই দিলাম, কিন্তু তোমার তিনটে ভাই, এই ভাইফোঁটার দিনে একটা ভাইও তোমার কাছে ভাইফোঁটা নিতে এলো না। কি করে নেবে? বড় লোক তো, তাই ভাই দ্বিতীয় দিন তার ভাইদের কথা মনেই থাকে না।
যে বোনকে গিয়ে বোনের কাছে গিয়ে ফোঁটা নিয়ে আসতে হবে। ওদের কথা ভাই বাদ দিলাম বৌমা, কিন্তু তুমি তুমি কেমন মেয়ে? ওই ভাইদের মুখটা কি তোমার একবারও মনে পড়ে না? বৌমা, বৌমা আমি আসছি। তুমি যদি পারো তোমার ভাইদের একটা খবর পাঠাও। পরে পরে মা পরে, আমার ভাইয়ের কথা আমার সবসময় মনে পড়ে। সে ছোট ভাইকে স্কুলে দিতে গিয়ে তো আমি আমার সর্বস্ব হারালাম। দিনে দুপুরে একদল দৌড়ে তোমায় জোর করে তুলে নিয়ে গেল একটা পুরো বাড়িতে, তারপর তারা একের পর এক তোমায় ধর্ষণ করলো। আমাকে যে ভালোবাসতো তার সঙ্গে আমার আর দেখা হলো না। এই হতভাগিনী গঙ্গা একই বছর তার ভাই হারালো, সংসার হারালো তার প্রথম যৌবনের ভালোবাসা। তাই তো আমার মনে হয় এই ভাদ্র দ্বিতীয়ার দিন এলে আমি ছুটে গিয়ে আমার ছোট্ট ভাইটার কপালে একটা ফোঁটা না তার হবার নয়। তাই তো প্রতি বছর এবছরও আমি চুয়া চন্দন নিয়ে আমার ভাইয়ের মঙ্গল কামনা করে কপালের চৌকাঠে ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাঁটা। ভাই, ভাই তুই তাহলে সত্যি সত্যি আমার হাত থেকে ভাই ফোঁটা নিলি? তুই দিলি বলি তো নিলাম রে দিদি। তাহলে দাঁড়া ভাই দাঁড়া, হয়তো চিরদিনের জন্য নয়, কিন্তু আজ এই মুহূর্তে আমি আমার জীবনে কি পেয়েছি আমার বাড়ির সকলকে সেটা দেখতে চাই। মা সেকে ছুটে আসুন, মা দেখে যান আজ আমার ভাই এসছে, আজ আমার ভাই আমার হাতে ভাই ফোঁটা নিয়েছে। আহা, একসঙ্গে দু ভাই বোনকে দেখে আমার যে কি আনন্দ হচ্ছে আমি তো ভাষায় প্রকাশ করতে পারছি না। বৌমা শিব প্রণাম কর আমার শাশুড়ি মা। দিদি রে, উনি যখন তোর মা তখন আমারও তো মা। থাক থাক বাবা থাক, তুমি দীর্ঘজীবী হও। কি হলো বাবা, আমার মুখের দিকে অমন করে তাকিয়ে আছো কেন? আপনার মধ্যে আমি আমার মাকে খুঁজে পেয়েছি। আচ্ছা, আমি যদি আপনাকে ছেড়ে কখনো কোনোদিন না যাই, তুই বিশ্বাস কর এমনি করে আমার মা স্মৃতি জুড়ে সিঁদুর পড়তো, পুজো পার্বণের দিন লাল পেরে গরদের শাড়ি পরে আমার সামনে এসে যখন দাঁড়াতো, মাকে আমি যত দেখতাম তত ভুলতে পারতাম না। তুই বিশ্বাস কর। আচ্ছা বৌমা, তোমরা তো একই মায়ের পেটের ভাই বোন, তাহলে তোমার ভাই কেন বলো বিশ্বাস কর দিদি? আসল ব্যাপারটা কি বলো তো? আসল ব্যাপারটা তুমি বুঝতে পারলে না? আমি তোকে বলেছিলাম না যে আমার শ্বশুর বাড়ি সবাই কম বেশি একটু পাগল আছে। আমাদের বাড়িতে এসে সঙ্গীতা সুস্থ হয়ে গেলেও ওর ভাই এখনো সুস্থ হতে পারেনি। মা ঠিক কথা বলেছিস ভাস্কর, ওরা যদি সুস্থই হতো তাহলে তিন ভাইয়ের একমাত্র বোনের কোনো খোঁজ খবর নিত না। তুমি তোমার ভাইকে নিয়ে ভেতরে এসো, আমি ওর জন্য জল খাবারের ব্যবস্থা করছি। বাপরে, ভাগ্যি জামাই ম্যানেজ করলো, নাহলে কি সর্বনাশ হতো। কিন্তু এত বড় একটা মিট থেকে আর কতদিন ম্যানেজ করে চালানো যাবে বলতে পারো? হয়তো সারা জীবন জামাই বাবু, কারণ আমার শয়তান স্বার্থপর দাদাটা আমার দিদিকে কোনোদিন আর আপনার কাছে আসতে দেবে না। আপনি কি জানেন জামাই বাবু, যে ভাই ফোঁটার দিন দিদি আমাকে চুয়া চন্দনের বদলে মদের আঙুলে ডুবিয়ে আমাকে মদের ফোঁটা দিয়েছে। নিশিত, কেন তুমি এই সমস্ত কথা আমাকে বলছো? কেন পুরাতন স্মৃতিগুলোকে আবার নতুন করে জাগিয়ে তুলতে চাইছো? তুমি বরং ঘরে গিয়ে বিশ্রাম নাও। আমি নয় বিশ্রাম নেবো জামাই বাবু, আমি নয় বিশ্রাম নেব, কিন্তু আপনি যে কতদিন মানসিক যন্ত্রণা থেকে বিশ্রাম পাননি সেটাকে একবারও ভেবে দেখেছেন জামাই বাবু? কি সঙ্গীতার মুখে কথা নেই কেন? কি ব্যাপার? আজ তোমাকে আমি একটা প্রশ্ন করব। প্রশ্ন? কি প্রশ্ন? করো করো করো। তুমি তোমার বউকে আছো বলতে পারোনি তাই না? ভুলে গেছি।
বিশ্বাস করো আমি সম্পূর্ণরূপে ভুলে গেছি, তার কোনো স্মৃতি আজ আর আমার মধ্যে নেই। তুমি সত্যি কথা বলছো? সত্যি সত্যি সত্যি, বিশ্বাস না হলে আমি তোমাকে ভালোবাসার প্রথম ছোঁয়া। না 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 না, এটা সত্যি নয়, এটা মিথ্যে, এটা মিথ্যে। বিশ্বাস করো সঙ্গীতা, আমি ভুল করে ছুঁয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দিও। ভাদ্র দ্বিতীয়ার শুভ দিন আজ একটু করে শেষ হয়ে যাচ্ছে। রাত নেমেছে পৃথিবীর বুকে, খাটের উপর ঘুমিয়ে পড়েছে যন্ত্রণা কাতর মানুষটা। এই যে না না না, ওকে জাগাবো না, ও ঘুমাক, ও বিশ্রাম নিক, ও বিশ্রাম। সমর্থ রাত, চাঁদের আলোয় জানলা দিয়ে দেখা যাচ্ছে পোয়াতি ডাব গাছটা তার অসংখ্য সন্তান বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা, এমন এমন অসহ্য উত্তাপ অনুভব করছি কেন? কেন ঘুম আসছে না? না না, আমি তো ইচ্ছা করে ওকে ছুঁইনি, আমি তো ভুল করে ছুঁয়েছি। যা কোনোদিন হয় না, আস্থা হচ্ছে কেন? কেন শরীরে শিরায় শিরায় বয়ে যাচ্ছে কৃষ্ণ রক্তের স্রোত? কেন বইবে না? আমিও তো একটা রক্ত মাংসে গড়া নারী। আজ কতদিন পর আমার শরীরে লেগেছে পুরুষের ভালোবাসার ছোঁয়া। এই যে সূর্য, কি হলো কি? শোনো না, বলছি ওই দূরে একটা বাঁশি বাজছে, তুমি শুনতে পাচ্ছ? ওটা বাঁশি নয়, ওটা বাঁশি নয়, ওটা একটা চরিত্রের ফাঁসি। আচ্ছা, আমি এত ঘামছি কেন বলো তো? খুব যদি ঘাম হয় তাহলে ফ্যানটা একটুখানি বাড়িয়ে নাও, দেখবে আর ঘামবে না। আমার হাতটা একবার ধরে দেখো না, দেখো আমার হাতটা কেমন তিতির করে কাঁপছে। এক কাজ করো, তুমি বরং চাঁদের আলোতে গিয়ে বসো, দেখবে আর কাঁপবে না। শোনো না, বলছি পাশের বাড়ির ট্যালের চালে না একটা লাউ ধরেছে, জানো? কি করবো আমি? গিয়ে কি লাউ গাছের গোড়াটা কেটে দিয়ে আসবো? তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। তাই খাঁচার ভেতরে একটা পাখি যন্ত্রণায় ছটফট করছে। তুমি বুঝতে পারছো না, তুমি দেখতে পাচ্ছ না ঘরের ভিতর ঢুকে একটা জোনাক পোকা কি সুন্দর আলো দিচ্ছে? তুমি দেখতে পাচ্ছ না? তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ। ভালো লাগে না আর ভালো লাগে না। শোনো না, একটা কথা বলছি। কি কথা? বলছিলাম কি, আজ দুপুরবেলা মা যে কথাটা আমায় জিজ্ঞাসা করছিলেন, মা যদি আমায় সেই কথাটা আবার জিজ্ঞাসা করেন, আমি কি উত্তর দেবো বলো না? কোনো উত্তর দেবে না। মায়ের কথা উত্তর দেবে না, উত্তর দেবে না। দরকার হলে তুমি বানিয়ে মিথ্যে কথা বলবে। মিথ্যে বলবো? হ্যাঁ, তুমি বলে দেবে যে রহমান ডাক্তার বলেছে তুমি একটা তুমি একটা বন্ধা মেয়ে। মেয়েদের জীবনে একটা স্বর্গীয় শব্দ, স্বপ্নের শব্দ, অথচ আমার সেই অমানুষ দাদা এই বড় শব্দটাকে আমার কাছে বড় করে দিয়েছে। না, আমি দাদার কোনো কথা শুনবো না। আমি ফিরে যাব আমার একাডেমি পুরস্কার প্রাপ্ত আমার স্বামীর কাছে ফিরে যাব। তার আগে সেই রাজকারটাকে আমি গুলি করে মারবো। কেন গুলি করে মারবি? তার কাছ থেকে তুমি সব দিক থেকে হেরে যাচ্ছ বলে? না, আমি হেরে যাইনি। অজিত মুখার্জি হারবার জন্য জন্মায়নি। সাগর রায়কে পাইয়ে দেবো আমি জ্ঞানপীঠ পুরস্কার। হ্যাঁ, জ্ঞানপীঠ পুরস্কার নয়, আমার টাকার কুমির দাদা টাকার জোরে সাগর রায়কে পাইয়ে দেবো জ্ঞানপীঠ পুরস্কার। যোগ্য চরিত্রহীন, একথা তোর মতো চরিত্রের মতো মুখে শোভা পায় না। চরিত্র আমি নেই, চরিত্রহীন তুমি। সেজন্য কান্নার চাকরি দেওয়ার নাম করে পাশের ঘরে একটা মেয়েকে তুমি আটকে রেখেছো। একটা নিরীহ ছেলের ঘরে জ্ঞানপীঠের পোস্ট লাগিয়ে তার হাতে তুমি আগ্নেয়াস্ত্র তুলে দিয়েছো। বেশ করেছিলে জানো এই অজিত চক্রবর্তী, এরপর আমাকে জানোয়ার বলে কথা বললে আমি কিন্তু তোমাকে সহজে ছেড়ে দেব না। কি করবে নিশীথ বাবু? তুমি থানায় গিয়ে খবর দেবে, এই তো। আর থানার বড়বাবু এসে মিস্টার মুখার্জিকে ধরে নিয়ে যাবে। না, তা তুমি পারবে না।
থানার বড় বাবু মিস্টার মুখার্জির কেনা, আর দেশের বড় বড় নেতা এমএলএ এমপি মিস্টার মুখার্জি চেনা। অফকোর্স, প্রত্যেক মাসে আমি তাদের মাসাওয়ারা দিই, আর সেই সেই দিনকে রাত করব। যে পুরস্কার ভাস্কর ব্যানার্জি পেয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ পুরস্কার আমি তোমার হাতে তুলে দেব। তাহলে একটা কাজ করুন মিস্টার সাগর রায়, আপনার পাণ্ডুলিপিগুলো দাদার হাতে তুলে দিন, উনি ভালো করে পড়ে একবার দেখুন। তা তো দেখবে। আমার 3টি পাণ্ডুলিপি পড়ে উনি ঠিক করতে পারবেন না যে কোন লেখাটা উনি আগে ছাপবেন। দাও তোমার উপন্যাসগুলো আমাকে একে একে দাও। হ্যাঁ, আমার প্রথম উপন্যাস হলো অপরন্ত যৌবন। বাহ বাহ বাহ। দ্বিতীয়টার নাম হলো নারী দেহ। কেউ নেই, দাও তৃতীয়টা দাও। তৃতীয় হলো গোপন মিলন। জবাব নেই সাগর রায়, জবাব নেই। জবাব তো নেই মিস্টার অজিত মুখার্জি, একবার পাণ্ডুলিপিগুলো খুলে ভালো করে পড়ে দেখুন। ও প্রেসের অফিসে গিয়ে পড়ে নেব। না, প্রেসের অফিসে নয়, আপনি এইখানেই পড়ুন। তোমার এই অশ্লীল লেখা মেয়েদের সামনে না পড়লেই নয়, তাই না জানোয়ার? এগুলো তো সব সাদা খাতা, মিস্টার একটা অক্ষর লেখা নেই। মিস্টার মুখার্জি, আপনি হয়তো খালি চোখে দেখতে পাচ্ছেন না, আপনি আমার চশমাটা নিন। সাগর রায়। হ্যাঁ, তাহলে শোনো মিস্টার অজিত মুখার্জি, এই সাগর রায় আমার বন্ধুর দাদা। কি বললি? হ্যাঁ, নিশীথ বাবু যা বলেছে সব ঠিক কথাই বলেছে। আপনার বোন যাতে কোনো বিপদ না হয় এবং আপনি যাতে অশ্লীল লেখা ছাপতে না পারেন, সেই জন্য নিশীথ বাবু আমাকে কায়দা করে অশ্লীল লেখক সাজিয়ে ছদ্মবেশে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। সাগরদা, না বুঝে আমি আপনাকে অনেক কটু কথা বলেছি, তার জন্য আপনি আমাকে ক্ষমা করে দেবেন সাগরদা। আমিও তো অনেক কটু কথা বলেছি, অনেক অপমান করেছি, অনেক অভিনয় করেছি। আচ্ছা সঙ্গীতা, মনে পড়ে তুমি আমাকে বলেছিলে চলো আমরা হোটেলে যাব, হোটেলে গিয়ে আমরা নাচ গান করব, হেল্লোড় করব। আমি কিন্তু যাইনি। আমার সেটা সব ছিল অভিনয়। তাই তুমিও আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমি তোমাদের কাউকে ক্ষমা করবো না শয়তানের দল। তোদের শয়তানি বদলা আমি নেব, প্রমাণ করে দেব যে আমি একা বড় অসহায়। আমি অসহায় নই, আমার অসংখ্য কর্মচারী আছে, আর আছে আমার ছোট ভাই যাকে তৈরি করেছি আমার খেলার পুতুল। এই কে আছিস? মদ নিয়ে আয়। তোমার হাতের খেলার পুতুল আমি ছাড়া আর কেউ নেই দাদা। সুমিত, তোর নামে আমার অর্ধেক সম্মতি লেগে, তাই এই মদের বোতলটা আমি নিয়ে এলাম। সাগর সঙ্গীতার পরেন্দ্র উপর তোমাকে নজর রাখতে হবে। আমি পারবো না। কি? তোকে লাথি মারবো রে শয়তান। তুমি যদি আমার দাদা না হতে না, এই লাঠিটা আমি অনেক দিন আগেই তোমাকে মারতাম। জানোয়ার আমি নই, জানোয়ার তুমি। তুমি একটা বাস্তা ঘুঘু, তাই তোমার সর্বাঙ্গে ছুটিয়ে দিয়েছি আমার সারা জীবনে ঘৃণার থুতু। থু থু থু। তুই তো বললে তোর মতো অনেক কুত্তা আমার পায়ের তলায় লুটিয়ে পড়বে রে জানোয়ার। স্বপন, স্বপন, 7 দিন আগে টাকার টনিক খাই যে মেয়েটাকে আমার রক্ষিত বানিয়েছি, তাকে তুমি আমার বাগান বাড়িতে নিয়ে আসতে পারবে? টাকা ছাড়লে আমি সবকিছু করতে রাজি আছি স্যার। আমার ঘরের জানালায় একটা খসখসে পর্দা লাগিয়ে দেবে। ও শিওর, কারণ আপনার এবং আপনার রক্ষিতাকে যাতে মশাই না কামড়ায় তার জন্য একটা ওডোমস কিনতে হবে। অফকোর্স, অফকোর্স। একটা কথা বলুন স্যার। ওটা পুরো বেশ্যা হয়ে গেছে, এবার চাঁদ উঠবে অমাবস্যার শেষে। ওকে একটু চোখে চোখে রাখবে, দেখবে কেমন নাচতে পারে আর গাইতে পারে। ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, বিরিতিরি আগুন তোরা নিভিয়ে দে না এসে, বিরিতিরি আগুন তোরা নিভিয়ে দে না এসে, মন নিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে, বিরিতিরি আগুন তোরা নিভিয়ে দে না এসে, বিরিতিরি আগুন তোরা নিভিয়ে দে না এসে, মন নিয়ে কি মরবো নাকি শেষে, ও আমি মন নিয়ে
নাকি শেষে, ও আমি মন নিয়ে কি মরবো নাকি শেষে। ওড়নায় মুখ ঢেকে আছো কেন সুন্দরী? ওড়নাটা একটু খোলো। শেষ পর্যন্ত তুমি না না না, আমি কিছুতেই ভাবতে পারছি না, আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আমি আমার জীবনটাকে শেষ করবো। আমি 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 আমার জীবনটাকে বরবাদ দিয়ে। না 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 না, তুমি এইভাবে নিজেকে শেষ করে দিও না, দিও না, না। ভাস্কর, ওরে ও ভাস্কর, গেল কোথায় ছেলেটা? আমার এই জন্মদিনে যেসব অতিথিরা এসেছিল তারা সব খেয়ে দিয়ে চলে গেছে, তাহলে আমার ভাস্কর এখন কোথায়, কি করছে? ভাস্কর, ও ভাস্কর, আপনার ছেলে তো বাড়িতে নেই মা। কোথায় গেছে বৌমা? ওই একাডেমি পুরস্কার পাওয়া উপন্যাসটা যে প্রকাশক ছেপেছেন তাকে বাড়িতে পৌঁছে দিতে গেছে। আহা, ভাস্করের আমার কর্তব্য শেষ নেই, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব তাকেই করতে হয়। ও, সব কাজ শুধু আপনার ছেলেই করে, আমি কিছু করি না, তাই না? এই বুড়ি শাশুড়ির সঙ্গে মাঝরাতে ঝগড়া করতে চাস বুঝি? হ্যাঁ, ঝগড়া করব। তুমি ডাকলে সাড়া দেবো না, তোমায় চা করে দেবো না, কথা পর্যন্ত বলবো না। ওরে আমার পাগলি মেয়ে, তোর মতো বুলবুলি পাখি কি কথা না বলে থাকতে পারে? ওরে তুই যে আমার ঘরের লক্ষ্মী মেয়ে। মা, ভাস্করের কি সাধ্য ছিল? তুই যদি তার পাশে পাশে না থেকে সাহায্য না করতিস তাহলে ভাস্কর এখন কিছু করতে পারতো? ওরে ও তো শুধু বাইরেটাই সামলেছে, আর তুই যে আমার ঘর সামলেছিস মা। তাই তো আমি ভগবানকে লুকিয়ে লুকিয়ে কি বলি জানিস? বলো মা। আমি বলি, ভগবান, আমি যেন জন্ম জন্মান্তরে এমন লক্ষ্মী প্রতিমা বৌমা পাই, এমন লক্ষ্মী প্রতিমা বৌমা পাই। ও মা, মা মাগো, তুমি শুধু তোমার পুত্রবধূকেও চাও, তোমার এই সন্তানকে চাও না? পাগল ছেলের কথা শুনেছো? এখানে অনেক বৌমায়েরা দিদিরা সব বসে আছেন, আপনারা শুনুন। আপনাদের একটা কথা বলছি, যে সংসারে যে শাশুড়িরা যদি বৌমাদের নিজের মেয়ের মতো মনে করে আর বৌমারা যদি শাশুড়িদের নিজের মেয়ের মতো মনে করে, তাহলে সেই সংসারে শাশুড়ি বউয়ের ঝগড়া নিয়ে কোনোদিন কোনো অশান্তি হয় না, কোনোদিন না, কোনোদিন না। এই যে ঠাকুরপো, শুনলে তো মা এত লোকের সামনে আমার সম্পর্কে কত ভালো ভালো কথা বলে গেল। তা তো বলবেই, কারণ তুমি আসার পরে থেকে মায়ের ভালোবাসা যে ভাগ হয়ে গেছে। মায়েরই ভালোবাসা আরো একটা ভাগ হবে ভাই। কখন জানো? যখন তোমার বউ আসবে। আমি কোনোদিন বিয়েই করব না। বাবা, তাই বুঝি? দেখা যাক, শেষকালে এমন অবস্থা হবে একবার ডাকলেই খাইবো। সে তোমরা যাই বলো বৌদি, তবে হ্যাঁ, যদি দেখি মায়ের কষ্ট হচ্ছে আর তুমি দেখি সুন্দর মেয়ে দেখে যদি পছন্দ করো, আর দাদা যদি বলে আমর, এই আমর, আমাদের পছন্দ করা মেয়েকেই তোকে বিয়ে করতে হবে, তখন কি আর আমি দাদার কথা অগ্রাহ্য করতে পারিব? ওরে শয়তান, তোমার পেটে পেটে এত বদমাইশি চাল। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি। তোমার দাদা এলে আমি সব কথা বলবো। না, দাদাকে এখন বলো না, বলার সময় হলে তখন বলবে। মানে আমার বিয়ের সময় আমার সঙ্গে যাবার আগে সেই নিদবরের জন্ম হোক। বাবারি বাবা, কি দুষ্টু, যেমন ভাই তার তেমন দাদা। উনি কখন ফিরবেন কে জানে? আমার বড্ড ঘুম পেয়েছে, আমি বরং এখানে একটু শুয়ে ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে গেছে ভাস্করের বাড়ি, সবাই ঘুমিয়ে গেছে, শুধু লেবু গাছের ঝোপের ভিতরে একা জেগে আছি আমি। এসেছি ভাস্করের জীবন থেকে এই হারামজাদি মেয়েটাকে সরিয়ে দিতে, মেয়েটাকে শেষ করে দেওয়ার আগে ওর যৌবনটা চেখে নেওয়ার জন্য ওকে তুলে নিয়ে যাব আমার বাগান বাড়িতে। গঙ্গাকে খুঁজে না পেয়ে ভাস্করের লেখার কলম চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। কে যেন
কেন কথা বলছে? কে কে ওখানে? একে আপনাকে তো আমি চিনতে পারছি না। চলে যান বলছি এখান থেকে। যাবো তো বটেই সুন্দরী, তবে একা যাব না, তোমাকে আমি সঙ্গে নিয়ে যাব। তার মানে আপনার কোনো কথার মানেই তো আমি বুঝতে পারছি না। বেরিয়ে যান বলছি। আমি চিৎকার করবো, এখনই আমি বাড়ির সকলকে ডাকবো। মা, অমর, তোমরা শিগগির ছুটে এসো। কি হচ্ছে বৌমা? মা দেখো না, ওই লোকটা আমায় জোর করে এখান থেকে তুলে নিয়ে যেতে চাইছে। এই কে রে তুই? কোন সাহসে আমার বাড়ি থেকে আমার সতীলক্ষ্মী বৌমাকে তুলে নিয়ে যেতে এসেছিস? সতীলক্ষ্মী? শোনো বুড়ি, এই সতীলক্ষ্মী বইয়ের আসল পরিচয় তুমি পাওনি, কারণ ভাস্কর আসল পরিচয় দেয়নি। এর নাম সংগীতা নয়, এর দেহ প্রসারিণী গণিকা, এর নাম গঙ্গা। আমাদের সঙ্গে অভিনয় করেছে, তোমাকে ঠকিয়েছে। এবার আসল বৌমা নও, ভাস্কর আমার সঙ্গে অভিনয় করেছে। আমি দেহ প্রসারিণী গণিকা। তুমি দেহ প্রসারিণী গণিকা। আমার ভাস্কর আমাকে ঠকিয়েছে। আমার ভাস্কর, না, তুমি আমাকে ছোবে না। আমার ভাস্কর, আর তুমি আমার সঙ্গে অভিনয় করেছো। আমাকে ঠকিয়েছো। ভাস্করের জীবন থেকে একজনকে সরিয়ে দিলাম। একটা মানুষকে চোখের সামনে মরে যেতে দেখে তুই হাসছিস? তুই মানুষ নয়, রাস্তার একটা খেপা কুকুর। আমি খেপা কুকুর? তবে দেখ এই খেপা কুকুর কি করে তোর কথা বল। অবশ্যই ছুটে এসো। কেউ তুই উদ্ধার করতে পারবে না, যে আসবে তাকে গুলি করে মার। অমর বাঁচা। তুই আমার বৌদির হাত ধরে আছিস কেন? ছাড় বলছি। বৌদি পালিয়ে যাও। বৌদি, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। বৌদি তুমি পালাও। ভাস্করের মা হলো, ভাইটা অকালে প্রাণ হারালো, মেয়েটাকে তুলে নিয়ে যাবো আমার বাগান বাড়ি। মা, সঙ্গীতা, অমর, আমাকে পালাতেই হবে, না ধরা পড়ে যাবো। পালাতেই হবে। ভাস্কর ব্যানার্জি, সেদিন তুমি আমাকে জুতো মেরেছিলে, আজ সেই জুতো মারার প্রতিশোধটা এইভাবে নিয়ে গেলাম। সঙ্গীতা, অমর, তোমরা কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো, একটা দারুণ সুসংবাদ আছে। আমি শুধু জ্ঞানপীঠ পুরস্কার পাচ্ছি না, স্বয়ং রাষ্ট্রপতি আমাকে নিমন্ত্রণ জানিয়েছে ওখানে যাওয়ার জন্য। মা, সঙ্গীতা, তোমরা কে কোথায়? সবাই ঘুমাচ্ছে, সবাই একেবারে অচৈতন্য হয়ে ঘুমাচ্ছে। আগে মাকে, না না না, মা ঘুমাক। আগে বরং সঙ্গীতাকে ডাকি। সঙ্গীতা, কি হলো সঙ্গীতা? তুমি ওইভাবে কাঁদছো কেন? তুমি কি বুঝতে পারছো না? মা আমাদের ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। একটা জানুয়ারির গুলিতে প্রাণ হারিয়েছে আমাদের স্নেহের অমর। সঙ্গীতা, আমার জীবন মিনার সব তারগুলো যে একসাথে ছিঁড়ে গেল। সঙ্গীতা, এবার বলতে পারো আমি কি নিয়ে থাকবো? আমি জানি এই প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে না। আমি জানি কোন শয়তান এই কাণ্ড ঘটিয়েছে, কিন্তু আমি যে কিছুই করতে পারবো না। আমি যে লেখক, আমার মধ্যে প্রতিশোধের স্পৃহা থাকতে পারে না, আমার মধ্যে প্রতিশোধের আগুন থাকতে পারে না। তাই এদের দুজনকে দাহ করে আমরা আবার গায়ের বাড়িতে ফিরে যাব। মা,
প্রতিহিংসা অন্য অজিত মুখার্জিকে কেউ তোরা ধরতে পারবি না। কি করে ধরবি? আমি তো ঝোপের আড়ালে লুকিয়েছিলাম। এইবার আবার আমি যাব সেই ভাস্কর ব্যানার্জির বাড়ি। ভাস্করের মৃত্যুর পরেই শেষ হবে আমার প্রতিহিংসার খেলা। তোমার খেলা শেষ, এবার খেলবো আমি। এখন তুমি থানায় চলো। খেলেছো এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছো প্রলয় সৃষ্টি তবু পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলেছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলেছো। গঙ্গা, একে তুমি আজ আমাকে হঠাৎ গঙ্গা বলে ডাকলে কেন? তুমি আমার কুসংস্কারাচ্ছন্ন মনের সব ময়লা ধুয়ে দিয়েছো বলে, আমি আমার অবচেতন মনের সঙ্গীতা নামটাকে তুমি সমুদ্রে ভাসিয়ে দিয়েছো বলে। হ্যাঁ, তুমি আমার ভাইয়ের মৃত্যু থেকে কেঁদেছো, আমার মায়ের অকাল প্রয়াণে তুমি চোখের জল ফেলেছো, তুমি আমার সাহিত্যে প্রেরণা জুগিয়েছো, অথচ আমি তোমাকে কিছুই দিতে পারিনি। পর্বত বলছে পৃথিবীকে আমি কিছুই দিতে পারিনি, বাতাস বলছে আমি ফুলকে কি দিয়েছি, এক টুকরো খাঁটি চন্দন কাঠ খয়ে খয়ে নিঃশেষ হয়ে গিয়ে বলছে আমি কি দিতে পেরেছি এক পূজারিণীকে। এইসব কথা তুমি কোথায় শিখলে? তোমার সাহিত্যের পাতায় পাতায়। আমি এসব কথা লিখেছি? সাহিত্যে স্রষ্টা যদি তার নিজের সৃষ্টিকে মনে রাখতে পারত, তাহলে সে নতুন সৃষ্টির ধ্যানে বিভোর হতে পারত না। তুমি জানো না লেখক, তোমার পর্বতের মতো চরিত্রের দৃঢ়তা আমার মনে পৃথিবীকে কি সুন্দর করে ধরে রেখেছে। তোমার সবশেষে বলি, আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে তুমি আমার নারী ধর্ম সার্থক করেছো। না 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 গঙ্গা, না, তোমার নারী জীবন এখনো সার্থক হয়নি। তোমার নারী জীবন সার্থক হবে যেদিন তুমি আমার সন্তানের মা হবে। না হতে পারে না। না বলো না, না বলো না, তাহলে যে আমার মায়ের আত্মা শান্তি পাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনো শোনো, তুমি আমার ভালোবাসার মন্দাকিনী হয়ে তুমি আমার জীবনে বইবে বইবে, শুধু বইবে। কিন্তু তোমার স্ত্রী সঙ্গীতা যে আজ অন্য কথা কইবে। আপনাকে তো আমি ঠিক চিনতে পারছি না, আপনি এখান থেকে যান প্লিজ, প্লিজ এখান থেকে। জানি যে অপরাধ আমি করেছি তাতে আমার না চেনাই উচিত, তবে যাব বলে আজ তবে এখানে আসেনি। থাকবো বলে যদি এসে থাকেন তাহলে কিন্তু খুব ভুল করবেন। গঙ্গা, আজ তুমি আমাকে আপনি করে বলছো কেন? হ্যাঁ, বলাটাই স্বাভাবিক, কারণ ও সঙ্গীতা নয়, ও গঙ্গা। গঙ্গা, জীবনের কিছু কিছু দৃশ্য বড়ই রহস্যময়, তাই না? তাই যে আমাদের জীবন নাটকের নাট্যকার আমাদের দুটো চরিত্রকে খুব কাছাকাছি এনেছিলেন, তখন কেউ আমরা কাউকে চিনতে পারিনি, জানতেও পারিনি। হ্যাঁ, ঠিক 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 ঠিক, কোনোভাবেই ওকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করা সম্ভব নয়, কারণ ও আমাকে কোনোদিন স্বামীর মর্যাদা দেয়নি। আপনি এখান থেকে চলে যান প্লিজ, আপনি এখান থেকে চলে যান। যাব বলে আজ আমি আসিনি। আর গঙ্গা, তুমি মনে রেখো আমি ওর ধর্মপত্নী। ধর্মপত্নী? ধর্মপত্নী বলেই বুঝি সেদিন সিঁদুরের কৌটোটা আপনি রাস্তায় ফেলে দিয়েছিলেন? ধর্মপত্নী বলেই বুঝি সেদিন বড়লোক দাদাকে দিয়ে আমাকে জুতো মেরেছিলেন? আমি কি তোমার ধর্মপত্নীর পায়ে ধুলো নেব? চুপ কর গণিকা, কোথাকার! আমাকে অসম্মান করিস তুই কিসের অধিকারে? এখনো জানেন না, এখনো দেখতে পারেননি? তাহলে দেখুন, আসুন আমার কাছে আসুন, ভালো করে আপনাকে দেখায় আপনাকে অপমান করছি আমি আমার এই সিঁদুরের অধিকারে।
না, ওটা মিথ্যে সিঁদুর নয়, ওটা মিথ্যে সিঁদুর নয়, ওটাই সত্যি সিঁদুর। কারণ বিবাহিতা অবস্থায় যে নারী স্বামী শাখা সিঁদুর মানে না, তারও কোনো মূল্য থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আমি বলছি তুমি এখান থেকে চলে যাও, চলে যাও, চলে যাও। ছিছি, এই ব্যাপারটা এতদিন ধরে কেন কেন আমি বুঝতে পারিনি। আমি যে মালিনীর মতো রাতের পর রাত জেগে ওনার লেখায় প্রেরণা জুগিয়েছি, সে কথা কি ভদ্রমহিলা শোনেননি? আমি যদি জোর হাত করে তোমার কাছ থেকে আমার স্বামীকে ভিক্ষে চেয়ে নেই, তুমি কি আমাকে ভিক্ষে দেবে না গঙ্গা? যে স্থান শূন্য হয়ে গেছে তা আর কোনোদিন পূর্ণ চূর্ণ হয়ে গেছে, চূর্ণ হয়ে গেছে, আমার সকল অহংকার আজ চূর্ণ হয়ে গেছে। এই দেখো, আমি নিজে হাতে করে সিঁদুর কৌটো নিয়ে এসেছি। না 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 না, এই সিঁদুর কৌটো থেকে সিঁদুর তুমি আমার সিঁথিতে পরিয়ে দাও। পরিয়ে দিন জামাইবাবু, পরিয়ে দিন। আমার দিদির সিঁথিতে আপনি সিঁদুরটা পরিয়ে দিন। এ কি নিশি, তুমিও? আমিও মেজদার সাথে এসেছি, আপনি আমার দিদির কপালে সিঁদুরটা পরিয়ে দিন। কিন্তু কিন্তু তোমরা কি পারবে, তোমরা কি পারবে আমার মাকে ফিরিয়ে দিতে, আমার ভাইকে ফিরিয়ে দিতে? তোমরা কি পারবে সেই শয়তান অত্যাচারী অজিত মুখার্জিকে কঠোর শাস্তি দিতে? সেই অত্যাচারী অমানুষ অজিত মুখার্জিকে আমি কিছুক্ষণ আগে অ্যারেস্ট করেছি। সে আপনাকে গুলি করে মারার জন্য বাসের গ্রামে লুটেছিল। আপনি? আমি সিআইডি সাগর রায়, দেশের শত্রু, সমাজের শত্রু সেই অজিত মুখার্জির সমস্ত পাপ কাজ আমি ধরে ফেলেছি। আমি এখন যাব থানায় গিয়ে আইসির সাথে আলোচনা করে আমি এমন শাস্তির ব্যবস্থা করব যাতে অজিত মুখার্জির শাস্তি হয় সারা জীবনে যেন জেলখানায় পড়ে থাকে, সারা জীবন যেন জেলখানায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু না 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 না, সঙ্গীতাকে স্ত্রী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। কারণ আমি যে গঙ্গাকে ভালোবাসি। আমার জীবনে গঙ্গা ছাড়া আর কেউ নেই। কারণ এক আকাশে কখনো দুটো চাঁদ থাকতে পারে না। দুটো চাঁদ না থাকলেও দুরকম চাঁদ থাকতে পারে। এগুলি ফিরকি ফোনা জ্যোৎস্না রাতে ধপধপে আকাশের বুকে যেমন পূর্ণিমা চাঁদ ওঠে, তেমনি তার কিছুদিন পরে পশ্চিম আকাশের দিকটা চক্রবালে দ্বিতীয় তিথির একবারে চাঁদও তো ওঠে। সেই দ্বিতীয় চাঁদের মধ্যে পশ্চিম আকাশে হারিয়ে যাব। গঙ্গায় আজ ভাটার টান এসেছে গো, ভাটার টান। সে আজ খরস্রোতা হয়ে মিশে যাবে মহাসমুদ্রের মোহনার দিকে। জোয়ার আর গঙ্গার দুপারে ভেসে বেড়াবে অসংখ্য স্মৃতির পাখিরা। না না না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। কারণ আমি আমার সাহিত্যের প্রত্যেকটা পাতায় ওই গঙ্গার কথা লিখবো। গঙ্গা ছাড়া আমার জীবনে কোনো মেয়ে থাকতে পারে না, পারে না। তুমি এমন কথা বলো না, বলো না। তুমি ওকে বোঝাও, বোঝাও, বোঝাও। বলে কি গো বাবু? আরে সালা, অমন করে মন খারাপ করে কান্নায় ভেঙে পড়লে চলবে না। আরে সালা, দেয়ালা কোনো লাভ হবে না। আমার সালা অনেক দিনের অনেকগুলো টাকা বাকি পড়েছে। আমি আবার বেশি দিন ধারে কারবার করি না। ধার করা ভাতারের সোহাগ দেখে পাচ্ছি না। আমি চাই না রে তো ওজন করা ভালোবাসা। আমি চাই না রে তো ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা। নোংরা গণিকা কথাটা। আমার মা, মাসি, দাদা ভাইরা, আমার ছোট ছোট বোনেরা, আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন। ওই
আমার সঙ্গীতাদের জীবনে তার স্বামীকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি বাধ্য হয়ে কিছুক্ষণের জন্য আমার আগের জীবনে ফিরে গিয়েছিলাম। কারণ এছাড়া যেমন অন্য কোনো উপায় ছিল না। বলুন না আপনারা, বলুন না, দয়া করে চুপ করে থাকবেন না। আপনারা তো এতক্ষণ ধরে হতভাগিনী গঙ্গার জীবন নাটক দেখলেন, আপনারা বলুন না, দয়া করে বলুন না, এছাড়া আমার অন্য কোনো উপায় ছিল কি? বলুন না, বলুন না, বলুন না। গঙ্গা, বলি এই যে বাবু, আরে অমন করে মাথায় হাত দিয়ে বসে পড়ে কোনো লাভ নেই। আরে কিছু না করতে পারো, টাকা না দিতে পারো তো না দেবে, অন্তত তোমার বউয়ের নিয়ে আসায় সিঁদুর কৌটো থেকে একটুখানি সিঁদুর নিয়ে ওর সিঁথিতে পরিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর সিঁথিতে সিঁদুর পরিয়ে বুঝিয়ে দাও যে সিঁদুর পরিয়ে না দেওয়া পর্যন্ত কোনো পুরুষ কোনো নারীর স্বামী হতে পারে না। মাননীয় দর্শক মন্ডলী, আমার মা বোনেরা, এখন আপনারা আমাকে বলে দিন আমার কি করা উচিত। জীবন যুদ্ধের যে জায়গায় এসে দাঁড়িয়েছি, সেখানে বিচারকের আসনে আপনারা বসে আমাকে বলুন কি করা আমার কর্তব্য। একদিকে গঙ্গা যে অন্ধকার থেকে আলোর মুখ দেখেছে, আরেকদিকে সঙ্গীতা যে অনুশোচনার আগুনে পুড়ে খাঁটি সোনা হয়ে আমার কাছে ফিরে এসেছে। এখন কাকে স্থান দেব আমার জীবনে? আমার একটা সিদ্ধান্ত ওদের জীবনের মোড়কে ঘুরিয়ে দিতে পারে। এখন আমার কি করা উচিত, কি করা উচিত? আপনাদের নিরুত্তর থাকাটাই আমাকে পথ বলে দিয়েছে। আমি একজন সাহিত্যিক, এই সমাজকে পথ দেখানোই হলো আমার কর্তব্য। তাই মনের মধ্যে গঙ্গাকে রেখে আমি সঙ্গীতার স্মৃতিতেই পরিয়ে দিলাম সিঁদুর। গঙ্গা, তুমি বয়ে চলো, গঙ্গা তুমি বয়ে চলো। তোমরা সুখ নিয়ে যাও, শান্তি নিয়ে যাও। আমি তোমাদের সকলের ব্যথা বেদনা বুকে করে নিয়ে মহাসমুদ্রের মোহনার দিকে ছুটে চললাম। ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছো কেন? বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে ও গঙ্গা